রাত গভীর হতে শুরু করেছে। আকাশে এক চিলতে চাঁদ তার আলো ছড়িয়ে দিয়েছে। অভিজিৎ রাতের খাবার শেষ করে ছাদে গিয়ে দাঁড়াল। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। হালকা বাতাস বইছে, কিন্তু তার মনে অদ্ভুত এক অস্থিরতা। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে বাড়িওয়ালার স্ত্রী পায়েলর চেহারা। আজ সন্ধ্যায় যখন সে তাকে দেখল, তখন থেকেই অভিজিতের মনের ভেতর অজানা এক উত্তেজনা কাজ করছে। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। একদিকে মৃদু মদের নেশা, আর অন্যদিকে পায়েলর মোহিনী রূপ, দুটোই যেন তাকে অস্থির করে তুলেছে। ঘুমানোর চেষ্টা করতে করতে হঠাৎ পেছন থেকে একটা শব্দ পেল সে। অভিজিৎ চুপচাপ শুয়ে রইল, যেন কিছুই শোনেনি। কৌতূহলী দৃষ্টিতে দেখল পায়েল আস্তে আস্তে ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। তার অবস্থান অভিজিৎ থেকে মাত্র কয়েক ফুট দূরে। অভিজিতের হৃদস্পন্দন বেড়ে গেল, রাতের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়েছে। অভিজিৎ ছাদের এক কোণে শুয়েছিল, কিন্তু তার মন যেন অজানা এক অস্থিরতায় ভরে উঠেছে। আজ সারাদিন সে যাকে এত শান্ত ও গম্ভীর দেখেছিল, সে এখন যেন সম্পূর্ণ অন্যরকম লাগছে। পায়েল, এই বাড়ির কর্তা, এক বিধবা নারী। তার স্বামী একসময় সরকারি চাকরি করতেন, কিন্তু দীর্ঘ অসুস্থতার পর তার মৃত্যু হয়। পায়েল তখন থেকেই নিজের সন্তানদের জন্য কঠিন সংগ্রাম শুরু করে। মানুষের বাড়িতে কাজ করা থেকে শুরু করে ধীরে ধীরে সেলাইয়ের কাজ শিখে নিজের জীবন চালিয়ে নিচ্ছিল। প্রভা একসময় তার চিন্তা থেকে বাস্তবে ফিরে এলো। ছাদের কোণায় পায়েলকে দেখে সে কিছুটা অবাক হয়ে গেল। এত রাতে সে এখানে কি করছে? পায়েল হয়তো একাকিত্বের মুহূর্তগুলো কাটানোর জন্য ছাদে এসেছে, কিন্তু প্রভায়ের মন কিছুতেই স্থির হচ্ছে না। হালকা বাতাস বইছে, কিন্তু চারপাশে এক অদ্ভুত নীরবতা। প্রভা অনুভব করল এই নীরবতার মধ্যেও একটা অদৃশ্য টান আছে, যা তাকে আরও গভীর ভাবনায় টেনে নিচ্ছে। সকাল প্রায় 9টা বাজে। পায়েল মেশিনে বসে সেলাইয়ের কাজ করছিল। তার স্বামী হারানোর পর থেকেই সংসারের যাবতীয় দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। স্বামীর রেখে যাওয়া পেনশন ও নিজের সেলাইয়ের কাজের টাকায় সে সংসার চালিয়ে নিচ্ছে। ছেলে অভি আর মেয়ে রিয়া দুজনেই ছুটির আনন্দে এখনও ঘুমিয়ে আছে। মাত্র 2 দিন পরেই তাদের স্কুল খুলবে, কিন্তু ছুটির আমেজে যেন সকালবেলাও দেরি করে উঠছে তারা। পায়েল উপরে গিয়ে দেখল অভি ব্রাশ করছে। সে জিজ্ঞেস করল, অভি, তোমার দিদি এখনও ঘুমিয়ে? অভি মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, এখনও ওঠেনি। পায়েল বিরক্ত হয়ে বলল, আজকালকার মেয়েরা এত দেরি করে কেন ওঠে? ছুটি আছে ঠিকই, কিন্তু স্কুল খুললে। সে মেয়েকে ডাকল, রিয়া, ওঠ মা, 9টা বেজে গেছে। রিয়া চোখ কচলিয়ে বলল, উফ মা, আর একটু ঘুমোতে দাও, স্কুল তো বন্ধ। পায়েল মেয়ের কপালে হাত বুলিয়ে বলল, স্কুল বন্ধ থাকলেই সারাদিন শুয়ে থাকবে? উঠো তাড়াতাড়ি। রিয়া মায়ের গলায় জড়িয়ে ধরে বলল, আচ্ছা মা, উঠছি। পায়েল মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি চা নিয়ে আসছি। নিচে নামতে নামতে পায়েলের মনে চিন্তার ছায়া নেমে এলো। মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ছেলের পড়াশোনার খরচও বাড়ছে। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে পায়েল আবার সেলাইয়ের কাজে বসে পড়ল। পায়েল রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। সকাল থেকেই নানা চিন্তা তার মাথায় ঘুরছিল। স্বামীর পেনশন ও সেলাইয়ের কাজের আয় দিয়ে সংসার মোটামুটি চলছে, কিন্তু ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। চা তৈরি করে সে ছেলেমেয়ের হাতে দিল। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। পায়েল নিচে নেমে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে ছিল এক পরিচিত মুখ, সাধারণ পোশাকের এক ভদ্রলোক। তিনি হাসি মুখে বললেন, নমস্তে বুদি, কেমন আছেন? পায়েল তাকিয়ে মৃদু হাসল, অরে কমল দাদা, কতদিন পর এলেন, কি খবর? কমল ভেতরে ঢুকতে চাইছিল না। পায়েল বলল, ভেতরে আসুন না, বসুন। কি ব্যাপার, এতদিন পর এলেন? কমল, যে পায়েলও স্বামীর একসময় সহকর্মী ছিল, বলল, আসলে একটু তাড়ায় আছি, তাই বেশিক্ষণ থাকা হবে না। আপনাকে একটা বিষয় জানাতে এসেছি। পায়েল আগ্রহী হয়ে বলল, বলুন দাদা, কি বিষয়? কমল গভীর শ্বাস নিয়ে বলল, আমাদের এক পরিচিত ভাই ছিলেন, রেলের চাকরিতে ছিলেন এই শহরেই। কিছুদিন আগে মারা গেছেন। তার পরিবার গ্রামে থাকে। তিনি এক ছেলে রেখে গেছেন, যার এখন বাবার বদলে রেলে চাকরি হয়েছে, কিন্তু থাকার জায়গা পাচ্ছে না। শুনলাম আপনার নিচতলায় 2টি ঘর খালি আছে। যদি আপনি রাজি থাকেন, তাহলে ছেলেটাকে ভাড়া দিলে ওর উপকার হতো। পায়েল কিছুক্ষণ ভাবল। সত্যিই ঘর 2টি খালি পড়ে আছে। যদি ভাড়া দেওয়া যায়, তাহলে কিছুটা আয়ও হবে, যা সংসারের জন্য সহায়ক হবে। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি ছেলেটিকে একদিন নিয়ে আসুন, আমি দেখা করে কথা বলে সিদ্ধান্ত নেব। কমল খুশি হয়ে বলল, অবশ্যই বুদি, ধন্যবাদ। কমল চলে যাওয়ার পর পায়েল আবার চুপচাপ দাঁড়িয়ে রইল।
হয়তো এই সিদ্ধান্ত তার ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে। পায়েল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কমলের কথা শুনে তার মনে হল, যদি সে নিচের ঘরটি ভাড়া দেয় তাহলে কিছু অতিরিক্ত আয় হতে পারে। কমল জিজ্ঞেস করল, রুমের ভাড়া কত বলবো? পায়েল কিছুক্ষণ ভেবে বলল, আপনি যা ঠিক মনে করেন। কমল বলল, 4,000 টাকা মাসিক ঠিক থাকবে। পায়েল মাথা নেড়ে সম্মতি দিল। কমল আরও যোগ করল, ও তো একদম একা। যদি আপনি ওর খাওয়ার ব্যবস্থা করেন আর ঘরের কিছু সাধারণ দেখাশোনা করেন, তাহলে ও মাসে 7,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছে। পায়েল ভাবল, এতে তার জন্য সুবিধা হবে। সে বলল, ঠিক আছে দাদা, ওর খাবার আর অন্য প্রয়োজনীয় কাজেরও ব্যবস্থা হয়ে যাবে। কমল খুশি হয়ে বলল, তাহলে আমি। সে রান্না শেষ করে ছেলে মেয়েদের সঙ্গে বসে নাশতা খাচ্ছিল। দুপুরের তীব্র গরমে সবাই ঘুমিয়ে পড়েছিল। পায়েল তখন নিচে বসে সেলাইয়ের কাজ করছিল। ঠিক তখনই কলিং বেল বাজল। সে দরজা খুলে দেখল কমল দাঁড়িয়ে আছে, সঙ্গে এক যুবক। কমল বলল, বৌদি, এটাই সেই ছেলে যার কথা বলেছিলাম। পায়েল বলল, আসুন, ভেতরে আসুন। তারা বসার ঘরে ঢুকে বসল। পায়েল যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটি মাথা নিচু করে বলল, জি, আমার নাম অভিজিৎ। পায়েল শান্ত স্বরে বলল, দেখো অভিজিৎ, আমি তোমাকে ঘর ভাড়া দিচ্ছি, কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। অভিজিৎ মাথা নাড়িয়ে বলল, জি বলুন। পায়েল বলল, প্রথমত, সময়মতো বাসায় ফিরতে হবে। দ্বিতীয়ত, নিজের কাজ নিজেই করতে হবে এবং বাড়ির নিয়ম মেনে চলতে হবে। অভিজিৎ বলল, জি আপা, আমি সব মেনে চলব। পায়েল একটু হাসল। নতুন এক ভাড়াটিয়ার সঙ্গে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। পায়েল আরেকটি প্রশ্ন করল, তুমি ধূমপান বা মদ্যপান করো? অভিজিৎ একটু ইতস্তত করে বলল, না, তেমন কিছু করি না। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে বসলে একাধবার হতে পারে। তবে আমি আপনার বাড়িতে কোনো সমস্যা তৈরি করব না। পায়েল সন্তুষ্ট হয়ে বলল, ভালো কথা, আমি সত্যবাদীদের পছন্দ করি। ঠিক আছে, তুমি থাকতে পারো। কমল খুশি হয়ে বলল, ভালো হলো, তাহলে ও আজ বিকেলেই চলে আসবে। এই বলে দুজন চলে গেল। পায়েল ওপরের তলায় এসে দুপুরের খাবার তৈরি করতে লাগল। এদিকে তার ছেলে অভি ও মেয়ে রিয়া ঘুম থেকে উঠে গেছে। খাওয়া দাওয়া সেরে রিয়া বলল, মা, আজ কোথাও বেড়াতে যাব? পায়েল বলল, না রে মা, আজ তো নতুন ভাড়াটিয়া আসবে, কাল নিয়ে যাব। বিকেল 4টার সময় পায়েল নিচে বসে সেলাইয়ের কাজ করছিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মনে হচ্ছে অভিজিৎ এসেছে। পায়েল নিজের মনে বলল। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে প্রতিধ্বনি শোনা গেল, আসছি। দরজা খুলে দিল পায়েল, যার বয়স প্রায় 30-এর কাছাকাছি। একা থাকেন? স্বামী অনেকদিন আগেই দুনিয়া থেকে চলে গেছে। এসো অভিজিৎ, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। পায়েল অবাক হয়ে বলল, শুধু একটু বিশ্রাম নিতে চাই। শহরের কোলাহল থেকে মুক্তি দরকার। অভিজিৎ শান্ত গলায় বলল। পায়েল একটু মুচকি হেসে বলল, চলো, তোমার থাকার ঘরটা দেখিয়ে দিই। বেশ গুছিয়ে রেখেছি। অভিজিৎ মাথা নাড়িয়ে সম্মতি জানাল। সে ধীরে ধীরে পায়েলের পেছন পেছন গিয়ে একটি ছোট্ট পরিচ্ছন্ন ঘরে প্রবেশ করল। এটা খুব সুন্দর জায়গা। অভিজিৎ বলল, তোমার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি রাতের খাবার তৈরি করছি, হয়ে গেলে ডাকবো, ঠিক আছে? অভিজিৎ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। পায়েল চলে যেতেই অভিজিৎ ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে দরকারি জিনিসপত্র বের করে গুছিয়ে নিতে লাগল। অভিজিৎ একজন উচ্ছৃঙ্খল যুবক, যার বাবা একসময় রেলওয়ের বড় কর্মকর্তা ছিলেন। এক ভয়াবহ দুর্ঘটনায় বাবা মারা গিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 15। মাও অনেক আগে চলে গিয়েছিলেন, আর সেই একাকিত্বে অভিজিৎ ভুল পথে হাঁটতে শুরু করেছিল। সে দেরি করে বাড়ি ফিরত, ধূমপান করত এবং খারাপ সঙ্গদের সাথে মিশতে শুরু করেছিল। তবে টাকার অভাব ছিল না। গ্রামের বিশাল সম্পত্তি বাবার নামে ছিল, যা তিনি লিজে দিয়ে রেখেছিলেন। ফলে বাবার মৃত্যুর পর অভিজিৎ পুরোপুরি স্বাধীন হয়ে গেল। সন্ধ্যায় নিজের ব্যাগ গুছিয়ে সে বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। এদিকে রাত 8টা বাজে। পায়েল রান্না শেষ করে নিচে এলো এবং অভিজিতের রুমের দরজায় নক করল। অভিজিৎ, ওঠো, খাবার তৈরি। অভিজিৎ ধীরে ধীরে জেগে দরজা খুলল। ওহ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে বলল, কোনো সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে নিচে চলে আসো। পায়েল হাসল। আপনি চলুন, আমি আসছি। পায়েল নিচে চলে গেল আর অভিজিৎ বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে উপরে গেল। সেখানে ডাইনিং টেবিলে বসেছিল রিয়া আর অর্জুন, আর পায়েল খাবার পরিবেশন করছিল। এসো অভিজিৎ, বসো, পায়েল বলল। সে বসতেই রিয়া একপাশ থেকে তাকিয়ে রইল। বাচ্চারা, উনি অভিজিৎ দাদা। উনি নিচে ভাড়া থাকছেন। চলো,
অভিবাদন করো, পায়েল বলল। রিয়া সন্দেহ ভরে তাকিয়ে নমস্কার করল, আর অর্জুন মিষ্টি হেসে বলল, নমস্কার দাদা। অভিজিৎ মাথা নাড়িয়ে উত্তর দিল। চারজন একসাথে খাবার খেতে লাগল। রিয়া মাঝে মাঝেই লুকিয়ে অভিজিতের দিকে তাকাচ্ছিল। অভিজিৎ দেখতে ভালোই ছিল, উজ্জ্বল ত্বক, আত্মবিশ্বাসী চাহানি। কিন্তু সে খাওয়ার দিকেই মন দিল। রিয়া মনে মনে ভাবল, নিজেকে কি বলে ভাবে এত গম্ভীর। খাবার শেষ হলে পায়েল থালা বাসন গুছাতে লাগল। আচ্ছা পায়েল আপা, আমি যাই। অভিজিৎ বলল, শুনেছি নিচে গরম পড়ে, আমরা সবাই ছাদে কুলার চালিয়ে ঘুমাই। চাইলে তুমিও বেড নিয়ে ছাদে চলে আসতে পারো, পায়েল পরামর্শ দিল। হ্যাঁ, ঠিকই বলেছেন, নিচে সত্যিই বেশ গরম। আমি ছাদেই শুয়ে পড়ব, অভিজিৎ বলল। এ কথা বলে সে নিচে চলে গেল। পায়েল থালাবাসন ধোয়ার কাজে লেগে গেল, আর রিয়া ও অর্জুন টিভি দেখতে থাকল। বিকেলের পরন্ত রোদে বৃষ্টি ভেজা গন্ধ মিশেছিল, আর সেই মুহূর্তেই পায়েল ছাদে এসে তার বিছানা ঠিক করতে লাগল। একটু পরই ঈশানও এসে তার বিছানা গুছিয়ে নিল। পায়েল হাসি মুখে বলল, ভালোই করলে উপরে চলে এসেছ, নিচে তো বেশ গরম লাগছিল। বিছানা ঠিক করেই পায়েল নিচে নেমে গেল। ঈশান ছাদের ঠান্ডা হাওয়ায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ ঘুমে ভারী হয়ে এল। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ ঘুম ভেঙে সে দেখে পাশের বিছানাটা ফাঁকা। সামনে পায়েল গভীর ঘুমে মগ্ন। একটু চারপাশে তাকিয়ে দেখে পায়েল ছাদের এক কোণায় বসে আছে। ঈশানের মনে কিছু একটা খটকা লাগল। ছাদের একপাশে পানি পড়ার শব্দ আসছিল, হয়তো কেউ বাথরুমের দিক থেকে ফিরছে। পায়েল ধীরে ধীরে উঠে দাঁড়াল, তারপর তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঈশান একটু অন্যমনস্ক হয়ে পড়ল। মনে হচ্ছিল পায়েল কিছু ভাবছে। 5 মিনিট পেরিয়ে গেল, কিন্তু পায়েল যেন ঘুমাতে পারছে না। ঈশান আস্তে করে উঠে গিয়ে সেই কোণার দিকে দাঁড়ালো যেখানে কিছুক্ষণ আগে পায়েল ছিল। তার উপস্থিতি পায়েলর চোখ এড়াল না। পায়েল চুপচাপ তাকিয়ে রইল, আর ঈশান ধীরে ধীরে ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। সময়ের সাথে সাথে রাত গভীর হয়ে এল। ধীরে ধীরে দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঈশানের চোখ খুলতেই দেখে সবাই নিচে চলে গেছে। সে বিছানা গুছিয়ে নিচে নেমে এলো। ফ্রেশ হয়ে বেরোনোর সময় দেখল পায়েল তাকে নাশতার জন্য ডাকতে এসেছে। ঈশান তখন হালকা পোশাকে ছিল, আর পায়েল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। নিজের মনের পরিবর্তন বুঝতে পেরে পায়েল দ্রুত বলল, নাশতা তৈরি আছে, তাড়াতাড়ি উপরে চলে আসো। ঈশান কিছু বলার আগেই পায়েল সেখান থেকে চলে গেল। রান্নাঘরে গিয়ে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, এটা ঠিক না, এমন ভাবা একদম উচিত না। ঈশান উপরে গিয়ে নাশতা খেতে বসল। খাওয়ার পর পকেট থেকে কিছু টাকা বের করে পায়েলের দিকে বাড়িয়ে দিল। এটা আপনার রুমের অগ্রিম ভাড়া। পায়েল টাকা নিল, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা বদলে যাচ্ছে তার ভেতরে। অভিজিৎ বলল, আজ আমি রাতে একটু দেরি করে আসব। আপনি আমার খাবার আমার রুমে রেখে দেবেন। আমি 10টার মধ্যে চলে আসব। এই বলে অভিজিৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। স্টেশনে সারাদিন তার মাথায় ঘুরছিল একটু পরিশ্রমের কথা। কাজ তেমন বেশি ছিল না। 9টার দিকে কাজ শেষ করে অভিজিৎ একটু বিশ্রাম নেওয়ার জন্য বাইরে বেরোল। রাত 1:00টার দিকে অভিজিৎ বাড়ি ফিরে এলো। গেট বন্ধ ছিল। সে দরজার বেল বাজাতেই পায়েল গেট খুলে দিল। অভিজিৎ ভিতরে এসে সরাসরি তার রুমে চলে গেল। পায়েল গেট বন্ধ করে অভিজিতের রুমে এলো। পায়েল বলল, আমি খাবার গরম করে নিয়ে আসি। অভিজিৎ বলল, আমি তো আগেই বলে রেখেছিলাম। অভিজিৎ বলল, আপনি আমার খাবার আমার রুমে রেখে দিন। আপনি কষ্ট করছেন কেন? পায়েল বলল, কিছু না, এটা তো আমার কাজ। এই বলে পায়েল উপরে চলে গেল। কিছুক্ষণ পরে সে ফিরে এলো, তার হাতে খাবারের থালা। অভিজিৎ তখন বিছানায় বসেছিল। পায়েল সামনের টেবিলে খাবার রাখতে গেল। খাবার রাখার সময় তার শাড়ির পল্লু একটু নিচে সরে গেল। পায়েল দ্রুত তা ঠিক করে নিল। পায়েল বলল, খাবার খেয়ে তোমার বিছানা নিয়ে উপরে চলে আসো। এই বলে পায়েল চলে গেল। অভিজিৎ খাবার খেয়ে উপরে গেল। তখন সবাই ঘুমিয়ে পড়েছে। অভিজিৎ তার বিছানা ঠিক করে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছিল না। সারাদিনের ক্লান্তি এবং কিছুক্ষণ আগে পায়েলের উপস্থিতি তাকে অস্থির করে তুলেছিল। অভিজিৎ একপাশে ঘুরে শুয়ে রইল, কিন্তু বারবার পায়েলের কথা তার মনে আসতে লাগল। এমন সময় পিছন থেকে কিছু শব্দ শোনা গেল। অভিজিৎ নড়াচড়া না করে শুয়ে রইল। পায়েল উঠে ছাদের এক কোণে গেল, যা অভিজিতের থেকে মাত্র 4-5 ফুট দূরে। অভিজিৎ মনে মনে ভাবল, পায়েল কি ইচ্ছে করেই এটা করছে? পায়েল বাথরুম থেকে ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। অভিজিতের অবস্থা এখন বেশ খারাপ।
সে ভাবতে লাগল দিনে কত শান্তশিষ্ট থাকে, আর এখন এভাবে আমাকে বিব্রত করছে। অভিজিৎ উঠে সেই কোণে গেল এবং কিছুক্ষণ পর আবার বিছানায় ফিরে এলো। সে চাইছিল পায়েল যেন প্রথমে কিছু বলে, কিন্তু কিছুই হল না। পরের দিনও একইভাবে কেটে গেল। অভিজিৎ কিছু বুঝতে পারছিল না, তাই সে এইসব থেকে দূরে থাকার চেষ্টা করল। একদিন অভিজিৎ রাত 10:30টায় বাড়ি ফিরল। পায়েল গেট খুলে দিল। অভিজিৎ তখন ক্লান্ত এবং কিছুটা অস্বস্তিতে ছিল। সে ভিতরে এসে সরাসরি তার রুমে চলে গেল। পায়েল গেট বন্ধ করে অভিজিতের রুমে এলো। পায়েল বলল, আজ এত দেরি কেন করলে? আর কতক্ষণ এভাবে চলবে? আগে থেকে সময় মতো এসো। পায়েল খাবার নিয়ে গেল এবং অভিজিৎকে দিয়ে চলে গেল। অভিজিৎ খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা না করেই সে কাজে চলে গেল। সেই দিন রিয়া এবং অভি স্কুল শুরু করেছিল। 3 দিন এভাবেই কেটে গেল। অভিজিৎ প্রতিদিন রাতে দেরি করে আসত, আর পায়েল তাকে বারবার বুঝাতে চেষ্টা করত, কিন্তু অভিজিৎ কোনো কথা শুনত না। একদিন রাতে অভিজিৎ স্টেশনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে তার কাজে মন বসছিল না। অন্যদিকে পায়েল অভিজিতের জন্য খুব চিন্তিত ছিল। অভিজিৎ তার ইনচার্জ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে এলো। পায়েল গেট খুলে দিল এবং অভিজিতের উপর ক্ষেপে গেল। পায়েল বলল, কাল তুমি কোথায় ছিলে? কেন ফিরে আসনি? এভাবে চলবে না, তোমার বয়স হয়েছে, একটু সচেতন হও। বাড়িতে কেউ ছিল না। রিয়া এবং অভি স্কুলে গিয়েছিল। পায়েল তখন ফিকে রঙের ব্লাউজ এবং শাড়ি পরেছিল। অভিজিৎ পায়েলের কথা না শুনে সরাসরি তার রুমে চলে গেল এবং পাখার সুইচ অন করল, কিন্তু লাইট জ্বলছিল না। পায়েল তার পিছনে এসে বলল, তুমি আমার কথা শোনো না কেন? দেখো কেমন অবস্থা হয়ে গেছে। অভিজিৎ বলল, আপনি এখান থেকে যান, আমার মাথা ঠিক নেই। এই বলে অভিজিৎ ছাদে চলে গেল। আকাশে মেঘ জমেছিল এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পায়েলও তার পিছনে ছাদে চলে এলো। দুজনেই ভিজে গেল। পায়েল, কিছু বলা থাকলে বলো। কাল কোথায় ছিলে? অভিজিৎ বলল, তোমার এতে কি? তুমি যাও এখান থেকে। পায়েল বলল, এভাবে কি করে যাব? কাল আমি তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। কি হয়েছে বলো? অভিজিতের ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল। সে অন্যদিকে ঘুরে গেল। পায়েল তাকে ধরে সোজা করে বলল, চুপ করে রইলে কেন? অভিজিৎ আর সহ্য করতে পারছিল না। দুজনেই ছাদের স্টোর রুমের পাশে দাঁড়িয়েছিল। অভিজিৎ তার হাত ছাড়িয়ে নিল এবং পায়েলকে স্টোর রুমের দেয়ালের দিকে ঠেলে দিল। অভিজিৎ বলল, তুমি কি আমার স্ত্রী যে এত প্রশ্ন করছো? পায়েল রেগে গিয়ে অভিজিৎকে এক চড় মারল। অভিজিৎ রেগে গেল এবং পায়েলকে জড়িয়ে ধরল। পায়েল আবার চড় মারল এবং অভিজিৎকে পিছনে ঠেলে দিল। পায়েল তার অবস্থা বুঝতে পেরে মাথা নিচু করে স্টোর রুমের ভিতরে চলে গেল। অভিজিৎও তার পিছনে ভিতরে চলে এলো। পায়েল বলল, এখানেই দাঁড়াও, এটা ঠিক না। আমি চিৎকার করে সবাইকে ডাকব। কিছুক্ষণ কোনো নড়াচড়া হলো না। পায়েলের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে পিছনে তাকালো এবং অভিজিৎকে দেখে আরও ভয় পেল। অভিজিৎ ঠিক তার পিছনে দাঁড়িয়েছিল। পায়েল দ্রুত সামনের দিকে তাকালো এবং অভিজিৎ নিচে চলে গেল। পায়েল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল, তারপর সেও নিচে চলে গেল। পায়েল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল এবং ফ্রেশ হতে বাথরুমে ঢুকল। ঠান্ডা পানির ছোঁয়ায় তার মন কিছুটা শান্ত হল। গোসল শেষে সে পরিষ্কার ও আরামদায়ক একটি শাড়ি পরল এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, কিন্তু নানা চিন্তা তার মাথার ভেতর ঘুরতে লাগল। এটা কি হলো? আমি কেন কিছু বললাম না? নিজের মনে সে বারবার প্রশ্ন করতে লাগল। এতসব ভাবনার মাঝে তার মন অস্থির হয়ে উঠল। ধীরে ধীরে ক্লান্তি তাকে আচ্ছন্ন করল এবং কিছুক্ষণ পর সে গভীর ঘুমে তলিয়ে গেল। দুপুর 2টা বাজে। অভিজিৎ নিচে তার রুমে ঘুমাচ্ছিল। এমন সময় দরজার ঘণ্টা বাজল। অভিজিৎ উঠে গেট খুলল। গেটের বাইরে অভি এবং রিয়া দাঁড়িয়েছিল। তারা স্কুল থেকে ফিরে এসেছে। অভিজিৎ এবং রিয়ার চোকাচোকি হল। দুজনেই একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছু না বলে রিয়া ভিতরে ঢুকে সরাসরি উপরে চলে গেল। অভিও ছাদে চলে গেল। পায়েল তখনও ঘুমাচ্ছিল। রিয়া গিয়ে তার মাকে জাগাল। পায়েল একবারে উঠে বসে পড়ল। রিয়া বলল, মা, কি হয়েছে? তুমি ভয় পেয়ে গেছো? পায়েল বলল, না, কিছু না। তুমি কখন ফিরে এলি? রিয়া বলল, এইমাত্র ফিরেছি। মা, এসো, ড্রেস চেঞ্জ করে নাও এবং হাত মুখ ধুয়ে নাও। আমি খাবার বানাচ্ছি।
অভি বলল, মা, এখনো খাবার তৈরি হয়নি। আমার খুব ক্ষুধা পেয়েছে, পায়েল বলল। কিছু না, আমি এখনই 10 মিনিটে তৈরি করে দিচ্ছি। পায়েল উঠে রান্নাঘরে চলে গেল এবং খাবার বানাতে শুরু করল। খাবার বানানোর সময়ও তার মাথায় সকালের ঘটনাগুলো ভিট করছিল। অনিচ্ছা সত্ত্বেও পায়েল অস্থির হয়ে পড়ছিল। সকালের ঘটনা তাকে এক অদ্ভুত আনন্দে ভরিয়ে দিয়েছিল। পায়েল অনেক বছর পর এমন অনুভূতি পেয়েছিল। এমনকি তার স্বামীও জীবিত থাকাকালীন তাকে 1 বা 2 বারই এমন সুখ দিতে পেরেছিল। খাবার তৈরি করে পায়েল সবার জন্য পরিবেশন করল। একটি থালায় খাবার নিয়ে সে নিচে অভিজিতের রুমে গেল। অভিজিৎ তখন বিছানায় শুয়েছিল। পায়েল বিছানার পাশের ছোট টেবিলে থালা রাখল। অভিজিৎ বিছানা থেকে উঠে দাঁড়াল। পায়েল বলল, খাবার খেয়ে নাও। এই বলে পায়েল ফিরে যেতে চাইলে অভিজিৎ এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলল। পায়েল বলল, আমার হাত ছেড়ে দাও। পায়েল তার হাত ছাড়ানোর চেষ্টা করল। সে বলল, তুমি কি করছো? ছেড়ে দাও। বাচ্চারা বাড়িতে আছে, বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পায়েলর শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর পায়েল কোনো কথা না বলে উপরে চলে গেল। যখন সে অভিজিতের কাছে ছিল তখন তার ইচ্ছা হচ্ছিল তাকে জড়িয়ে ধরে রাখতে, কিন্তু বাচ্চারা বাড়িতে থাকায় সে উপরে চলে গেল। উপরে গিয়ে পায়েল খাবার খেল এবং বাসন পরিষ্কার করে ছাদে গেল। ছাদে গিয়ে দেখল হালকা বৃষ্টি হচ্ছিল। তাই সে নিচে নেমে এল। রিয়া এবং অবি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রিয়া এবং অবি একই রুমে ঘুমাত, আর পায়েলর রুম আলাদা ছিল। রাত 11টা বাজে। বাড়িতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। রিয়া এবং অভি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু পায়েল তার রুমে শুয়েছিল। তার ঘুম আসছিল না। তার মনে প্রেমের অনুভূতি জেগে উঠেছিল। পায়েলর রুমে 0 ওয়াটের বাল্ব জ্বলছিল। হঠাৎ দরজা খুলে গেল। পায়েল কারো পায়ের আওয়াজ শুনতে পেল। যখন সেই ব্যক্তি পায়েলর দরজার সামনে এলো তখন সে দেখল অভিজিৎ। পায়েলর হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সে মনে মনে ভাবল, এখন কি করব? যদি সে ভিতরে আসে তাহলে দরজা বন্ধ করে দেব, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সে উঠতে পারল না। অভিজিৎ কোনো শব্দ না করে পায়েলর রুমে ঢুকে গেল। 0 ওয়াটের বাল্বের আলোয় পায়েলকে স্পষ্ট দেখা যাচ্ছিল। অভিজিৎ পায়েলর বিছানার পাশে এসে দাঁড়াল। পায়েল তাকে একদৃষ্টে তাকিয়ে রইল। পায়েল ভয় পেয়ে গেল। তার ভয় হচ্ছিল পাছে রিয়া বা অভি দেখে ফেলে। সে অভিজিৎকে কিছু বলতেও পারল না। পায়েল দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়াল এবং দরজার দিকে গিয়ে দরজা লক করে দিল। পায়েল দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াল এবং দেখল অভিজিৎ ইতিমধ্যে বিছানায় বিশ্রাম নিচ্ছে। পায়েলের মন কিছুটা অস্থির ছিল, কিন্তু সে ধীরে ধীরে পাশে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ পর অভিজিৎ উঠে বসে প্রস্তুত হতে লাগল। পায়েল শান্তভাবে বলল, শোনো অভিজিৎ, সবসময় সতর্ক থেকো। যখন বাচ্চারা বাড়িতে থাকে তখন তাদের সামনে কোনো কিছুতেই অপ্রস্তুত পরিস্থিতি তৈরি করো না। অভিজিৎ হেসে বলল, ঠিক আছে, আমি বুঝেছি। এই বলে সে দরজা খুলে বেরিয়ে গেল এবং নিচে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে নাস্তার সময় সবার মুখে হাসি ছিল। পায়েল খুশি মনে অভিজিৎকে বলল, অভিজিৎ, একটা ছোট কাজ করতে পারবে? অভিজিৎ বলল, অবশ্যই, বলো। পায়েল বলল, কাল থেকে স্কুল বাস বন্ধ থাকছে। তুমি কি অফিস যাওয়ার পথে বাচ্চাদের স্কুলে নামিয়ে দিতে পারবে? স্কুল তো স্টেশনের কাছেই। অভিজিৎ মাথা নেড়ে বলল, কোনো সমস্যা নেই, আমি ওদের পৌঁছে দেব। নাস্তা শেষ করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। অভি এবং রিয়া স্কুলের জন্য বেরিয়ে গেল। সকাল 7:30। বাচ্চারা বেরিয়ে যাওয়ার পর অভিজিৎ নিশ্চিত হল যে গেট ঠিকভাবে বন্ধ আছে। তারপর ধীরে ধীরে উপরে উঠে এলো। পায়েল তখন রান্নাঘরে বাসন ধুচ্ছিল। হঠাৎ সে বুঝতেই পারল না কখন অভিজিৎ তার পিছনে এসে দাঁড়িয়েছে। পায়েল চমকে উঠল এবং অবাক হয়ে ঘুরে তাকাল। পায়েল বলল, তোমার কাজে যাওয়ার সময় হয়নি? অভিজিৎ বলল, যাব, এখনো সময় আছে। পায়েল বলল, তুমি কি করছো? বাইরে গিয়ে বসো, আমি এখনই আসছি। অভিজিৎ বলল, তাড়াতাড়ি করো, আমার সময় কম। অভিজিৎ বাইরে হলের সোফায় বসে রইল। পায়েল দ্রুত বাসন মেজে বাইরে হলের দিকে এলো। অভিজিৎ সোফায় বসেছিল। পায়েল তার দৃষ্টি নিচু করে নিল। অভিজিৎ বলল, তাড়াতাড়ি করো। এরপর অভিজিৎ প্রস্তুত হয়ে কাজে বেরিয়ে গেল। রাতে যখন অভিজিৎ ফিরে এলো, গরমের কারণে সবাইকে উপরে ঘুমাতে হলো। সেই রাতে কিছু বিশেষ ঘটনা ঘটেনি। পরের দিন সকালে অভিজিৎকে রিয়া এবং অভিকে স্কুলে নিয়ে যেতে হবে। নাস্তা শেষ করে অভিজিৎ নিচে তার রুমে প্রস্তুত হতে লাগল।
কিছুক্ষণ পর অভিজিতের রুমে এসে বলল, দাদা আমরা প্রস্তুত, চলো। অভিজিৎ বলল, ঠিক আছে চলো। অভিজিৎ রুম থেকে বেরিয়ে এলো। রিয়া তখন নিচে নেমে আসছিল। সে স্কাই ব্লু রঙের শার্ট এবং সাদা সালোয়ার পরেছিল। রিয়া তার মায়ের চেয়ে একটু ফর্সা ছিল। দুজনেই একে অপরের দিকে তাকাল। রিয়া একটু লজ্জা পেল, কারণ অভিজিতের দৃষ্টি রিয়ার দিকে ছিল। সে দৃষ্টি নিচু করে নিল। এই সময় পায়েলও নিচে নেমে এলো। পায়েল বলল, দেখো সাবধানে যেও। অভি বলল, ঠিক আছে মা। বাই। তিনজন বাড়ি থেকে বেরিয়ে গেল। গলি থেকে বেরিয়ে তারা রাস্তার বাস স্টপে দাঁড়াল। 5 মিনিট অপেক্ষার পর বাস এলো। তিনজন বাসে উঠে গেল। বাসে আগে থেকেই অনেক ভিড় ছিল। বাস চলতে শুরু করল। বাসে অনেকেই দাঁড়িয়ে যাত্রা করছিল। সবচেয়ে সামনে অভি দাঁড়িয়েছিল, তার পিছনে রিয়া এবং রিয়ার পিছনে অভিজিৎ। তিনজন একে অপরের পাশে দাঁড়িয়েছিল। অভিজিৎ বলল, দাও, এই ব্যাগটা আমাকে দিয়ে দাও। রিয়া পিছনে তাকালো এবং কিছু না বলে তার ব্যাগ অভিজিতের হাতে দিল। এখন অভিজিৎ রিয়ার পিছনে দাঁড়িয়েছিল। রিয়া কিছুটা অস্বস্তি বোধ করছিল। গল্পের বাকি অংশ শুনতে চাইলে কমেন্টে জানাও। বেশি লাইক আর কমেন্ট পেলে পরের অংশ আপলোড করা হবে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।